দেখে নেব খেলার সময় শিরোনাম। বিশ্বকাপ সামনে রেখে নিউ ইয়ারকে অনুশীলন বাংলাদেশের। শনিবার ভারতের বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচ টাইগারদের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে ব্যবহার হবে ড্রপ ইন পিচ। ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচে নাশকতা এড়াতে নজিরবিহীন নিরাপত্তা নিউ ইয়ারকে। ক্রিকেটার ও মাঠে আগত দর্শকদের নিরাপদে রাখতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। 2026 অনূর্ধ্ব-19 বিশ্বকাপে ভালো পারফরমেন্সের জন্য যুবাদের কোচ হচ্ছেন পাকিস্তানের ইজাজ আহমেদ। বিসিবির এইচপি ইউনিটের দায়িত্বে সাবেক অজি অলরাউন্ডার নাথান মিচেল। বিশ্বকাপ বাছাই অস্ট্রেলিয়া ও লেবানন ম্যাচের জন্য 26 সদস্যের দল ঘোষণা বাংলাদেশের। জিকোর বাদ পড়ার দিনে ফিরলেন মোরসালিন তারেক কাজী, আশাবাদী হাবিয়ার কাবরেরা। এবং ফিফা প্রীতি ম্যাচে শুক্রবার বাংলাদেশের সামনে শক্তিশালী চাইনিজ তাইপে। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলের বিপক্ষে খেলা চ্যালেঞ্জিং বললেন সাবিনা, কৌশলে পরিবর্তনের আভাস। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রথমবারের মতো অনুশীলন করল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। একদিনের বিশ্রাম শেষে নেট সেশনে ঘাম ঝরিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। ভারতের বিপক্ষে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচ সামনে রেখে বুধবার ম্যাচ ভেন্যুতে পৌঁছায় টিম বাংলাদেশ। এরপর বিশ্রাম শেষে বেশ সিরিয়াস অনুশীলন সারেন হাতুরু সিংহের শিষ্যরা। প্রতিপক্ষের শক্তিমত্তা বিবেচনায় রেখে এদিন স্পিনারদের বিপক্ষে নিজেদের বেশি ঝালিয়ে নেন সাকিব, শান্ত, হৃদয়রা। ইনজুরি কাটিয়ে ফেরার অপেক্ষায় থাকা তাসকিন আহমেদও ছিলেন বেশ ফুরফুরে মেজাজে। শনিবার ভারত ম্যাচ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি পর্বের ইতি টানবে বাংলাদেশ। শান্তদের প্রথম ম্যাচ 8 জুন শ্রীলঙ্কার বিপক্ষে। বাংলাদেশ ভারত ওয়ার্ম আপ ম্যাচের ভেন্যু নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়াম, যেখানে প্রথমবারের মতো ব্যবহার করা হবে ড্রপ ইন উইকেট। অস্ট্রেলিয়ার অ্যাডিলেইডে তৈরি করা হয়েছে এ মাঠের 10টি পিচ, যার 6টি ব্যবহার করা হয়েছে এখানকার অনুশীলন মাঠে এবং মূল স্টেডিয়ামে আছে বাকি 4টি। এই একটি ওয়ার্ম আপ ম্যাচ ছাড়াও এখানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ খেলবে টাইগাররা। নিউ ইয়র্ক থেকে এই ড্রপ ইন পিচের আদ্যপান্ত জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। নিউ ইয়র্কে বাংলাদেশ ক্রিকেট দল প্রথমবারের মতো অনুশীলন করছে এবং যে অনুশীলন ভেন্যুতে বাংলাদেশে এসেছে এটা নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে বেশ খানিকটা দূরে। গতকাল এখানে কিন্তু বৃষ্টি হয়েছিল, মাঠ আমরা এখানে আসার পরও দেখেছি বেশ কিছুটা ভেজা ছিল। এর মধ্যে কিন্তু বাংলাদেশ দল নির্ধারিত সময় প্রায় বেশ কয়েক ঘন্টা পরে অনুশীলন করেছে। তবে নিশ্চিতভাবে সবার আগ্রহের কেন্দ্রে কিন্তু থাকবে যে বাংলাদেশ যে মাঠে খেলবে, একটা টেম্পোরারি মাঠ তৈরি করা হয়েছে কিছুদিন আগে, সেই মাঠে বাংলাদেশ খেলবে। এবং তার চেয়ে বেশি যে ইম্পর্টেন্ট যে বিষয়টা, বাংলাদেশ খেলবে ড্রপ ইন পিচে। সবাই নিশ্চয়ই জানে যে এই ওয়ার্ল্ড কাপ উপলক্ষে অ্যাডিলেইডে 10টা ড্রপ ইন পিচ করা হয়েছিল, যার মধ্যে 4টা বসানো হয়েছে নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এবং বাকি 6টি পিচ কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। 3টা পিচে বাংলাদেশের 3 জন ব্যাটিং করছে, বাকি 3টা পিচ কিন্তু খালি রয়েছে। ড্রপ ইন পিচ নিয়ে একটু যদি বলতে হয়, এখানে দেখাতে চাইবো যে এখানে একটা কাটা দাগ আছে কিন্তু দেখতে পাচ্ছেন। এই পিচটা কিন্তু এখানে বসানো হয়েছে এবং বসানোর পর কিন্তু দেখছেন যে ঘাসের রং কিন্তু আলাদা। এবং ড্রপ ইন পিচের আসলে আচরণটা কেমন হবে সেটা কিন্তু অনেক বড় একটা বিষয়। ভারত দল এরই মধ্যে গতকাল এখানে এসে 3 ঘন্টার একটা প্র্যাকটিস সেশন করেছে এবং ভারত কিন্তু এই নিউ ইয়র্কেই তারা 3টা ম্যাচ খেলবে এবং সবগুলো ম্যাচ হবে নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে, যার কারণে তারা কিন্তু এই তাদের প্রিপারেশনটাকে খুব সিরিয়াসলি নিচ্ছে। এই ড্রপ ইন পিচে বাংলাদেশও কিন্তু কখনো খেলেনি। যে 10টি পিচ আনা হয়েছে অ্যাডিলেড থেকে, সেগুলো ফ্লোরিডা এসেছিল এবং 1200 মাইল দূর থেকে এই পিচগুলো এনে এখানে বসানো হয়েছে। গতকাল যেহেতু বৃষ্টি হয়েছিল, পিচগুলোতে কিন্তু বাউন্স ছিল আনইভেন। তবে আজ যেহেতু রোদ উঠেছে, সুন্দর পরিবেশ, সুন্দর আবহাওয়া, সুন্দর আজ কিন্তু আমরা দেখছি ঠিকমতো বল ব্যাটে আসছে এবং স্পিনাররা বোলিং করছে, পেসাররা পাশের মাঠে আছে। বাংলাদেশ দল এখানে আগামীকাল অনুশীলন করবে, এরপর কিন্তু 1 তারিখ ভারতের বিপক্ষে ম্যাচ, এরপর আবার ডালাস যাবে, তারপর আবারও কিন্তু এখানে বাংলাদেশ ম্যাচ খেলবে। সো এখন পর্যন্ত বলা যায় বাংলাদেশ দল বেশ ভালো মতো এই ড্রপ ইন পিচের সঙ্গে মানিয়ে নিয়েছে। এখন দেখার অপেক্ষা শেষ পর্যন্ত এই ড্রপ ইন পিচ কেমন কাজ করে। 1 তারিখে তার পরীক্ষা কিন্তু হবে নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে। নিউ ইয়র্ক থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আছেন রিপোর্টার সাজিদ মুস্তাহিদ। অনুশীলনের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে।
নিউ ইয়র্কে প্রথম দিনের মতো অনুশীলন শেষ করেছে বাংলাদেশ ক্রিকেট দল এবং মাত্রই কিন্তু বাংলাদেশ দল এই অনুশীলন ভেন্যু ছেড়ে যাচ্ছে। কিছুক্ষণ পর ভারত ক্রিকেট দলের আসার কথা রয়েছে এখানে। ভারত এর আগেও আমরা জানি যে এই মাঠে গতকালকেও 3 ঘন্টার মতো অনুশীলন করেছিল, আজকেও এখানে একই সময়ে ঠিক দুপুর স্থানীয় সময় দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত অনুশীলন করার কথা রয়েছে। বাংলাদেশের জন্য কিন্তু একটা নতুন অভিজ্ঞতা হয়েছে বলা যায়। দলের অধিকাংশ ক্রিকেটারের জন্য প্রথমবারের মতো অনেকেই কিন্তু ড্রপ ইন পিচে অনুশীলন করেছে। উইকেটগুলো কেমন হবে, ড্রপ ইন পিচের আচরণ কেমন হবে, বাউন্স কেমন হবে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা দেখেছি যে আসলে ক্রিকেটারদেরকে খুব একটা ভাবতে দেখা যায় না। এই পিচগুলো অ্যাডিলেড থেকে স্ট্রাকচারটা তৈরি করে আনা হয়, এরপর ফ্লোরিডায় কিন্তু এখানে কিছু মাটি এবং ঘাস রেখে কিন্তু অনেক দিন রেখে এই উইকেটগুলো তৈরি করা হয়েছে। একটা বিষয় লক্ষণীয় ছিল, আজ কিন্তু সাকিব আল হাসান সবার একটু পরে অনুশীলনে এসেছিলেন, তবে দীর্ঘ সময় বলা যায় একদম শুরু থেকে বাংলাদেশ দল বের হয়ে যাওয়ার আগ পর্যন্ত প্রায় 2 ঘন্টারও বেশি সময় কিন্তু সাকিব নেটে ব্যাটিং করেছেন। এবং আমরা জানি গত ওয়ানডে ওয়ার্ল্ড কাপ থেকেই সাকিবের তার চোখের একটা সমস্যার কারণে কিন্তু ব্যাটিংয়ে খুব একটা ভালো করতে পারছেন না, হেড পজিশনেও সমস্যা আছে। আজকে কিন্তু দেখেছি সেই হেড পজিশনের সমস্যাটা এখনও রয়েছে, তারপরও সেটার সঙ্গে ফাইট করে কিন্তু সাকিব আমরা দেখেছি যে দীর্ঘ সময় ব্যাটিং করেছেন। বারবার কোচ এবং হেড কোচ, ব্যাটিং কোচ ডেভিড হেম্পের সঙ্গে কথা বলেছেন এবং সাকিবের মধ্যে কিন্তু একটা বিষয় আমরা দেখেছি যে সাকিব যে ব্যাট হাতে ঢুকছেন সেখান থেকে বের হওয়ার কিন্তু তিনি চেষ্টা করছেন। এবং আমরা দেখেছি তাসকিন আহমেদ, যেটা সবচেয়ে বড় খবর বলা যায়, তাসকিন আহমেদ ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ চলাকালীন কিন্তু একটা চোট পেয়েছিলেন, তাকে বিশ্বকাপে পাওয়া নিয়ে একটা শঙ্কা দেখা দিয়েছিল। তবে ডালাসে যখন দল ছিল তখনও কিন্তু জানা গেছে যে তাসকিন হয়তো প্রথম ম্যাচ থেকে অ্যাভেলেবল হবেন। ডালাসে বাংলাদেশের 2 দিন প্র্যাকটিস সেশন করেছিল, এর মধ্যে একদিন তাসকিন ছোট রানাপে কিছুক্ষণ বোলিং করেছিলেন। তবে আজ কিন্তু আমরা দেখেছি প্রায় ফুল রিদমে তাসকিন দীর্ঘ সময় বোলিং করেছেন। কিছুক্ষণ আগে যাওয়ার সময় তার সঙ্গে আমার কথা হয়েছে, যে জিজ্ঞেস করেছি তাসকিন কেমন ফিল করছেন, হেসেছেন এবং একই সঙ্গে বলেছেন যে বেশ ভালো ফিল করছেন। এবং তার অভিব্যক্তি বা তার বডি ল্যাঙ্গুয়েজ থেকে একটা বিষয় কিন্তু স্পষ্ট যে তাসকিন আহমেদ বেশ ভালো বোধ করছেন। এখনও যেহেতু বাংলাদেশের মূল পর্ব, ওয়ার্ল্ড কাপের মূল পর্ব শুরুতে আরও 7 দিনের মতো বাকি আছে, এই 7 দিনে কিন্তু অনেকটা সময় রয়েছে এবং এই সময় তাসকিন হয়তো ফিট হয়ে যাবেন এবং প্রথম ম্যাচে যেটা ডালাসে হবে শ্রীলঙ্কার বিপক্ষে, সেই ম্যাচে হয়তো তাসকিনকে বাংলাদেশ ফুল ফিট একটা তাসকিনকে পাবে। তবে আরও একটা কিন্তু একটা চোটের বিষয় আছে, ঠিক চোট বলা যাবে না। আমরা দেখেছি বাংলাদেশ দল পুরো দল একসাথে অনুশীলন শেষ করে চলে গেলেও কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ সবার আগে বের হয়ে গেছেন। তিনি বিসিবির যিনি চিকিৎসক আছেন ডক্টর দেবাশিস চৌধুরী, তার সঙ্গে কিন্তু বের হয়ে গেছেন। এবং একই সঙ্গে আমরা যতটুকু জানতে পেরেছি যে মাহমুদুল্লাহ রিয়াদের দাঁতে হয়তো বা কোনো একটা সমস্যা, যার কারণে তিনি ভুগছিলেন। আজ আমরা দেখেছি অনুশীলনে এসেও কিন্তু বেশ খানিকটা সময় তিনি বসেছিলেন, এরপর ব্যাট হাতে নেমে মাহমুদুল্লাহ রিয়াদ অনুশীলন করেছেন এবং কিছুক্ষণ আগে মানে বাংলাদেশ দল বের হওয়ার আগে কিন্তু তিনি বের হয়ে যান। বাংলাদেশের আগামীকালকে কিন্তু একটা অনুশীলন সেশন আছে, এই একই মাঠে হওয়ার কথা রয়েছে সেই অনুশীলন সেশনের পর হয়তো 1 জুন নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে প্রথমবারের মতো কোনো ম্যাচ অনুষ্ঠিত হবে এবং সেই ম্যাচে কিন্তু বাংলাদেশ এবং ভারত দল খেলবে। ভারত দলের আমরা জানি যে আইপিএলের ফাইনালে কিন্তু ওয়ার্ল্ড কাপের স্কোয়াডের কেউ না থাকার কারণে বেশ আগেই অনেকে চলে এসেছেন এবং বিরাট কোহলি কিন্তু এই ম্যাচটা খেলবেন না যতটুকু আমরা জানতে পেরেছি। তবে আজ হয়তো ভারত দল যখন আসবেন তখন আমরা বুঝতে পারবো যে বা তাদের টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে হয়তো বা জানতে পারবো বিরাট কোহলি কবে ভারতে আসবেন বা যুক্তরাষ্ট্র আসবেন। এবং ভারত দল কিন্তু মরিয়া হয়ে আছে একটা আইসিসি ট্রফি জয়ের জন্য এবং তারা কিন্তু এই ওয়ার্ল্ড কাপের তাদের গ্রুপ পর্বের ম্যাক্সিমাম ম্যাচে কিন্তু খেলবে এই নিউ ইয়র্কের স্টেডিয়ামে। তো আমার কাছে নিউ ইয়র্ক থেকে এই ছিল সবশেষ খবর। সাজিদ মুস্তাহিদ জানাচ্ছিলেন বাংলাদেশের অনুশীলনের সবশেষ খবর। এদিকে বিশ্বকাপের উন্মাদনা এরই মধ্যে শুরু হয়ে গেছে যুক্তরাষ্ট্রে। নিউ ইয়র্কের স্টেডিয়ামগুলোর সামনে এরই মধ্যে জড়ো হতে শুরু করেছেন বাংলাদেশি টাইগার সমর্থকরা। সাকিব শান্তদের দেখা পেতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে নিউ ইয়র্কে ছুটে আসছেন ভক্তরা। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারলেও টাইগারদের নিয়ে বড় প্রত্যাশা স্থানীয়দের। বাংলাদেশ ফাইনাল খেলবে বলেও কেউ কেউ স্বপ্ন দেখছেন। নিউ ইয়র্ক থেকে বিস্তারিত জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। জুন 3rd to 12th মানে 3 জুন এই মাঠে বিশ্বকাপ আনুষ্ঠানিকভাবে শুরু হবে। তবে এখনও কয়েকদিন বাকি থাকলেও কিন্তু এরই মধ্যে আমরা দেখছি সাবকন্টিনেন্টে যারা আছে বাংলাদেশি, ইন্ডিয়ান বা পাকিস্তানি, তাদের মধ্যে কিন্তু বিশ্বকাপ জ্বর কিছুটা হলেও জেঁকে বসেছে। আমি দেখতে পাচ্ছি, আজ এসেছিলাম আমরা এখানে মাঠে দেখতে, যেটা আমাদের প্রবেশাধিকার ছিল না, কিন্তু আমরা দেখেছি কয়েকজন বাংলাদেশি কিন্তু এখানে এসেছেন। তারা বাংলাদেশের ম্যাচ নিয়ে কিন্তু খুব এক্সাইটেড। বাংলাদেশ দলও কিন্তু আজ পা রেখেছে নিউ ইয়র্কে এবং বাংলাদেশ ক্রিকেটারদেরকে তারা দেখার সুযোগ না হলে ভেন্যু, যে ভেন্যুতে বাংলাদেশ ভারতের সাথে খেলবে 1 তারিখ এবং একই সঙ্গে এই
মাঠে কিন্তু সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ম্যাচ আছে, সেগুলো নিয়ে আসলে স্থানীয় যারা বাংলাদেশি আছেন তারা কি ভাবছেন? এটা অনেক বেশি এক্সাইটেড বিষয়, বিকজ বাংলাদেশ আমেরিকাতে খেলবে এবং বাংলাদেশ এখানে আসছে খেলার জন্য এই ওয়ার্ল্ড কাপে। বাংলাদেশ আমরা সবচেয়ে মনে প্রাণে যেটা করি কিনা ধারণ করতেছি, বাংলাদেশ খুব ভালো করবে এই ওয়ার্ল্ড কাপে, এবং আমরা এই আশায় বসে আছি বাংলাদেশ ভালো খেলতে হবে। সেমিফাইনাল অন্তত যাক, আমার দেশ ভালো খেলুক, আমার দেশের প্লেয়াররা ভালো খেলুক, আমরা ওদের জন্য অলওয়েজ দোয়া করি। আর আমরা বিশেষ করে যারা এখানে আসি, ইউএসএ যারা আসি, সবাই মানে ওইটাই চাই যেন ওরা অনেক ভালো খেলে। সাকিব আল হাসান অনেকদিন অফ ফর্মে, সবাই কিন্তু তাকিয়ে আছেন সাকিবের ফর্মের দিকে। মুস্তাফিজের বোলিং এর উপর আমি নির্ভর, ঠিক আছে। আর সাকিব তো ইনশাআল্লাহ ভালো খেলবে, যেহেতু আমাদের সুপারস্টার, হোল ওয়ার্ল্ডের সুপারস্টার, সো বাংলাদেশের ক্ষেত্রে তো সে ভালো খেলারই কথা। বাট হোপফুলি এইখানে ভালো করবে অ্যান্ড আমরা উইল চিয়ার দেম অন অ্যান্ড হোপফুলি উই আর হোপিং যে সাউথ আফ্রিকার সাথে একটা জয় আসবে ইনশাআল্লাহ। সবার মধ্যে অনেক এক্সাইটমেন্ট কাজ করতেছে যে ফার্স্ট টাইম ইউএসএ তে বাংলাদেশ খেলবে। আইসিসি কিন্তু একদিক থেকে সফল, তারা এই ইউএসএ তে ওয়ার্ল্ড কাপ আয়োজন করেছে জাস্ট বিকজ এখানে ক্রিকেটের পপুলারিটি বাড়ানোর জন্য। এবং যেটা শুনলাম, এই মাঠটা টেম্পোরারি একটা স্টেডিয়াম, যেখানে হয়তো এই ওয়ার্ল্ড কাপের পরে এটা ভেঙে ফেলা হবে। অন্য স্টেট থেকেও বাংলাদেশিরা আসছেন এই মাঠ দেখতে, এবং এ থেকেই বলা যায় যে কিছুটা হলেও যে ক্রিকেটের বিশ্বায়নের কথা বলছি, সে বিশ্বায়নের যে করতে চাচ্ছে আইসিসি, তাতে কিছুটা হলেও কিন্তু তারা সফল। ডেফিনেটলি এখানে বাংলাদেশ দুটো ম্যাচ খেলবে, এবং এই দুই ম্যাচেই কিন্তু বাংলাদেশি সমর্থকরা বাংলাদেশ দলকে সমর্থন দেবে, এবং তাদের যে প্রত্যাশা আমরা শুনলাম, অনেক হাই হোপস নিয়ে তারা আসছে। ডেফিনেটলি আমরা এটাই চাইবো শেষ পর্যন্ত তাদের প্রত্যাশা যেন পূরণ করতে পারে শান্ত সাকিবরা। নিউ ইয়র্ক থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। বিশ্বকাপে বাংলাদেশকে ছোট করে দেখার সুযোগ নেই, বরং ক্রিকেটাররা সর্বোচ্চটা দিলে যে কোনো দলকে যে কোনো দিন হারাতে পারে টাইগাররা। এমনটাই মনে করেন পেসার তানজিম সাকিব। বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ায় বেশ উচ্ছ্বসিত তিনি। প্রত্যাশা বিশ্বমঞ্চে নিজের পারফরমেন্স দিয়ে দলকে জয় উপহার দেয়ার। পেসার হিসেবে উচ্চতা কিছুটা কম হওয়ায় বোলিংয়ে বিভিন্ন ভ্যারিয়েশনে মনোযোগ তার বলেও জানিয়েছেন তিনি। বিশ্বকাপে বাংলাদেশের 15 স্বপ্ন সারথীর একজন তানজিম সাকিব। অনূর্ধ্ব 19 দলের হয়ে জিতেছেন স্বপ্নিল ট্রফি। এবার জাতীয় দলের হয়ে প্রথমবার গেছেন টি-20 বিশ্বকাপ খেলতে। সাম্প্রতিক পারফরমেন্সের কারণেই দলটাকে নিয়ে চলছে নানা সমালোচনা। তবে টাইগারদের লাল সবুজ গল্পে বিশ্বকাপ নিয়ে আশার কথা শোনালেন তানজিম সাকিব। প্রতিটা ক্রিকেটারের জীবনে স্বপ্ন থাকে নিজ দেশের হয়ে বিশ্বকাপ খেলা। সেই সুযোগটা ক্যারিয়ারের শুরুতেই পেলেন এই পেসার। তাই বিশ্বকাপ নিয়ে বাড়তি আশা তানজিম সাকিবের। যত সমালোচনা হোক, নিজেদের সামর্থ্য রয়েছে বিশ্বকাপে ভালো কিছু করার বিশ্বাস তানজিমের। এবারের বিশ্বকাপে পেস ইউনিট ভালো করবে বলেও মনে করেন ডানহাতি পেসার। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এবারে ফুটবল। অস্ট্রেলিয়া ও লেবাননের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের শেষ 2 ম্যাচ সামনে রেখে 26 সদস্যের দল ঘোষণা বাংলাদেশের। হাভিয়ার কাবরেরার দলে নতুন মুখ মোহামেডানের হয়ে দুর্দান্ত পারফর্ম করা গোলরক্ষক সুজন হোসেন। ইনজুরি থেকে ফিরেছেন শেখ মুরসালিন ও তারেক কাজী। বাদ পড়েছেন গোলকিপার আনিসুর রহমান জিকো। দল নিয়ে বেশ আশাবাদী হাভিয়ার কাবরেরা। যুক্তরাষ্ট্রে টি-20 বিশ্বকাপের মাঝেই কঠিন মিশনে নামবে দেশের ফুটবলাররাও। বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের বাকি আর 2 ম্যাচ। শেষ 2 ম্যাচে শিষ্যদের কাছে ভালো ফলাফল চান কোচ হাভিয়ার কাবরেরা। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা 2 প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও লেবাননের বিপক্ষে 2 ম্যাচের দল নিয়ে বেশ পরীক্ষা নিরীক্ষা করেছেন কোচ। কঠিন সিদ্ধান্ত নিতেও পিছপা হননি স্প্যানিশ এই কোচ। 26 players. It's not been easy also because we have a couple of players that are suspended and also several players that are with 1 yellow card already, no? That if they get the second yellow, a yellow in the first game, they would be suspended in the second. No, it's been a little bit tricky in that sense to finalize the list, but once again we are convinced that we are calling the players that are right now in the best moment to provide the best for the team. একটা সময় বাংলাদেশ দলের গোল পোস্টের নিচে নির্ভরতার প্রতীক ছিলেন আনিসুর রহমান জিকো। মদ কাণ্ডের পর নিজেকে ফিরে পেতে সংগ্রাম করছেন। নিজ ক্লাব বসুন্ধরায়ও অনিয়মিত জিকো। মার্চে ফিলিস্তিনের বিপক্ষে দলে ডাক পেলেও তাকে সুযোগ দেননি কাবরেরা। তবে এবার অস্ট্রেলিয়া ও লেবানন ম্যাচের দলেই রাখেননি জিকোকে।
ক্যাবরেরার দলে 3 গোলরক্ষকের মধ্যে আছেন মিতুল মার্মা, কিংসের শ্রাবণ ও মোহামেডানের হয়ে দাপুটে পারফর্ম করা সুজন হোসেন। কার্ডের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারবেন না বিশ্বনাথ ও মুজিবুর রহমান জনি, তবে লেবানন ম্যাচে পাওয়া যাবে তাদের, তাই শুরু থেকেই দলের সঙ্গে অনুশীলন করবেন এ দুই ফুটবলার। ফরওয়ার্ড পজিশনে স্বস্তির খবর আছে ক্যাবরেরার জন্য। ইনজুরি থেকে দলে ফিরেছেন শেখ মুরসালিন। তরুণ ও প্রতিভাবান এই ফুটবলার ফেরায় বেশ নির্ভর কোচ। এছাড়াও এই পজিশনে কোচ দলে রেখেছেন রাকিব, আব্দুল্লাহ, শাহরিয়ার ইমন, রফিকুল ও রাব্বি হোসেন রাহুলকে। বাদ পড়েছেন ফয়সাল আহমেদ ফাহিম ও সুমন রেজা। রক্ষণে দীর্ঘদিন পর ইনজুরি থেকে ফিরেছেন তারিক কাজী। তার শূন্যতা গেল কয়েক ম্যাচে হারে হারে টের পেয়েছেন কোচ। এছাড়া আছেন রিমন, মেহেদি হাসান, রহমত মিয়া, ইসা ফয়সাল, শাকিল, সাদ, তপু ও সুশান্ত ত্রিপুরা। সাদ থাকলেও মার্চ উইন্ডোতে খেলা ম্যাচের দল থেকে বাদ পড়েছেন তার ভাই তাজউদ্দিন। মাঝ মাঠে অভিজ্ঞ জামাল ভুঁইয়ার সঙ্গে সোহেল রানা জুনিয়র ও সিনিয়র দুজনেই আছেন। এছাড়াও আছেন কাজেম শাকির মানি, হৃদয় ও চন্দন। গেল নভেম্বরে মেলবোর্নে অস্ট্রেলিয়ার কাছে 7-0 গোলে হারের পর ঢাকায় লেবাননের সঙ্গে 1-1 গোলে ড্র করেছিল বাংলাদেশ। পারভিন আক্তার, সময় সংবাদ। এদিকে ফিফা প্রীতি ম্যাচে শুক্রবার শক্তিশালী চাইনিজ তাইপের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ নারী ফুটবল দল। র্যাঙ্কিংয়ে প্রতিপক্ষ এগিয়ে থাকলেও তা নিয়ে ভাবছেন না কোচ পিটার বাটলার। মাঠে ভালো পারফরমেন্সেই চোখ তার। ফুটবলারদের খেলার কৌশলেও আসতে পারে পরিবর্তন। এদিকে হোম কন্ডিশনে বাংলাদেশকে শক্ত প্রতিপক্ষ বলছেন চাইনিজ তাইপের কোচ। বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচ শুরু সন্ধ্যা 5:30। প্রতিপক্ষ ফিফা র্যাঙ্কিংয়ে 100 ধাপ এগিয়ে। স্কিল, শক্তি ও সামর্থ্যেও বাংলাদেশ নারী দলের চেয়ে ঢের এগিয়ে চাইনিজ তাইপে। তাতে কি, দক্ষিণ এশিয়ান চ্যাম্পিয়নদের বড় শক্তি ঘরের মাঠ আর সঙ্গে হোম ক্রাউড, যা বরাবরই আত্মবিশ্বাস জুগিয়েছে সাবিনা শিউলিদের। চলতি বছর এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেললেও নিয়মিত অনুশীলনে ছিল নারী ফুটবলাররা। সদ্য শেষ হওয়া ওমেন্স লিগেও নিয়মিত খেলেছেন ফুটবল দলের সদস্যরা। তাই প্রস্তুতিতে পর্যাপ্ত সময় না পেলেও নারী ফুটবল দলের কোচ হিসেবে প্রথম অ্যাসাইনমেন্টে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত পিটার বাটলার। খেলার ধরনে পরিবর্তনের আভাস দিয়েছেন অধিনায়ক সাবিনা। ডিফেন্স লাইনটাতে হচ্ছে একটু প্লেয়ার বাড়িয়ে দিয়ে অ্যাটাকিংয়ে একটু কম্প্যাক্ট রেখে, মানে টোটাল টিমের শেপটাকে ঠিক রেখে যেন আমরা অ্যাটাকিং ডিফেন্ডিং করি। অবশ্যই তো ওদের সাথে আমরা একদম হাই প্রেস করতে পারবো না অলওয়েজ, এবং আমরা অ্যাটাকিং ফুটবলও খেলতে পারবো না। সো এটা সামঞ্জস্য যেন থাকে, সেটা নিয়েই হচ্ছে উনি কাজ করেছেন। প্রতিপক্ষের ফিফা র্যাঙ্কিং নিয়ে আমি মোটেও চিন্তিত নয়। যা আমাকে ভাবাচ্ছে তা হলো আমরা কিভাবে তাদের মাঠে মোকাবিলা করব, কারণ তারা অনেক শক্তিশালী, তাদের অনেক স্কিলড খেলোয়াড় রয়েছে। আমি তাদের ম্যাচের ভিডিও দেখেছি, তারা গোছানো ফুটবল খেলে। ম্যাচটা অনেক কঠিন হতে যাচ্ছে, আমাদের মেয়েদের কঠিন চ্যালেঞ্জ নিতে হবে। বাংলাদেশের মতোই অবস্থা চাইনিজ তাইপের। দলটিও এই বছর খেলেনি কোনো ম্যাচ। ঘরোয়া লিগ শেষ করেই ধরেছে বাংলাদেশের বিমান। তারুণ্যের মিশেলে গড়ার দল নিয়ে বেশ আত্মবিশ্বাসী চাইনিজ টাইপের কোচ। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও যে হোম কন্ডিশনে বাংলাদেশ শক্ত প্রতিপক্ষ তা ঠিকই জানেন তিনি। ফিফা র্যাঙ্কিংয়ে আমরা বাংলাদেশের চেয়ে এগিয়ে আছি, তবে উইমেন্স ফুটবলে এটা কোনো বড় বিষয় নয়। ম্যাচটা আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে, কারণ অজানা কন্ডিশন, ওদের প্লেয়ারদের সম্পর্কেও ধারণা আমাদের কম। আপনি র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলে যে জিতবেন বিষয়টা তেমন নয়। বাংলাদেশের নারী ফুটবল অনেক উন্নতি করেছে, তারাও কঠিন প্রতিপক্ষ। ঘরের মাঠে চাইনিজ তাইপেকে রুখে দিয়ে সাফের পূর্ব প্রস্তুতিটা ঠিকঠাক সেরে নিতে চায় সাবিনার দল। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ফিফার ফান্ড নিয়ে দুর্নীতি ও অনিয়মের দায়ে শাস্তিপ্রাপ্ত কর্মকর্তাদের অপসারণের দাবি তুলেছেন সাবেক ফুটবলাররা। একই ঘটনায় সাবেক সাধারণ সম্পাদককে নিষিদ্ধ করা হলেও সালাম মুর্শিদের শুধু জরিমানা হওয়ায় ক্ষুব্ধ সাবেকরা। দেশের ফুটবলের ভাবমূর্তি নষ্ট করায় শাস্তিপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতে যুব ও ক্রীড়ামন্ত্রীর দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন তারা। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ব্যর্থতার দায় নিয়ে বাফুফে প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিনের সরে দাঁড়ানো উচিত বলে মন্তব্য করেন তারা।
সময়টা গেল বছরের 14 এপ্রিল। ফিফার দেয়া ফান্ড নিয়ে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে 2 বছরের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল তৎকালীন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে। এরপরও তদন্ত চালিয়ে যায় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। সেই তদন্ত প্রতিবেদনে বাফুফের সিনিয়র সহসভাপতি ও ফিনান্স বিভাগের চেয়ারম্যান সালাম মুর্শিদি সহ 5 জনকে শাস্তির আওতায় আনে ফিফা। দুর্নীতি ও অনিয়মের দায়ে সালাম মুর্শিদিকে 10,000 সুইস ফ্রা অর্থাৎ 13 লাখ টাকা জরিমানা করা হয়েছে। বাফুফের এমন কাণ্ডে বাংলাদেশ ফুটবলের ভাবমূর্তি নষ্ট হওয়ায় ফেডারেশন থেকে দুর্নীতিবাজদের অপসারণের দাবি তুলে সংবাদ সম্মেলন করেছেন সাবেক ফুটবলাররা। ফেডারেশনের নানা অসঙ্গতি এবং সাম্প্রতিক সময়ে প্রকাশিত ফিফার রিপোর্টে ফেডারেশন কর্মকর্তাদের নানা বিষয় তুলে ধরেন তারা। ফিফা, এএফসি সহ অন্যান্য সংগঠন থেকে আসা ফান্ডের অপব্যবহার হয় বলে অভিযোগ তুলে ফেডারেশনকে নতুনভাবে সাজানোর আহ্বান। ফিফা, এএফসি সহ অন্যান্য সংগঠন থেকে আসা ফান্ডের অপব্যবহার হয় বলে অভিযোগ তুলে ফেডারেশনকে নতুনভাবে সাজানোর আহ্বান জানান সাবেকরা। তবে একই ঘটনায় সাবেক সাধারণ সম্পাদককে নিষিদ্ধ করা হলেও সালাম মুর্শিদির শুধু জরিমানা হওয়ায় ক্ষুব্ধ সাবেক ফুটবলাররা। দুর্নীতির দায়ে যিনি সিগনেচারি, যিনি প্রধান, পৃথিবীর কোথাও, আমি এটা ফিফাও কি কারণে করে না আমি জানি না, তারা বলল সে জড়িত, যদিও তার ফিনান্সিয়াল তাকে ফাইন করেছে, একই শাস্তি তার না পাওয়ার কোনো কারণ আমি অন্তত দেখি না। ফুটবল কনস্টিটিউশন অনুযায়ী এক্সিকিউটিভ কমিটি সিদ্ধান্ত নিয়ে তাদের সাসপেন্ড করতেই পারে, নিয়ম অনুযায়ী করতে হবে, যেটা পরবর্তী এজিএম-এ রাটিফাই হতে হবে। গেল বছর ফিফার ফান্ড নিয়ে অনিয়মের অভিযোগ ওঠার পর সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দ্বারস্থ হওয়ার পরও কোনো প্রতিকার হয়নি। তবে এবার নতুন মন্ত্রীর ওপর আস্থা সাবেকদের। দুর্নীতির বিষয়ে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্সের কথাও স্মরণ করিয়ে দেন সংবাদ সম্মেলনে। এটা নিয়ে আমরা সর্বোচ্চ জায়গায় আমরা যাব। আমাদের যে সর্বোচ্চ জায়গা আছে যেখানে গেলে আমাদের কাজে লাগবে, আমাদের যুব ক্রীড়া মন্ত্রী মহোদয় আছেন, আমাদের আরও যারা আছেন, সেই সব জায়গায় আমরা সেখানে নক করব। মাননীয় প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স দুর্নীতিতে দেশের আইজিপি, দেশের চিফ অফ আর্মি স্টাফ আজিজ সাহেব, বেনজির সাহেবকে কিন্তু ধরেছেন, এরাও পার পাবে না। দুর্নীতির দায়ে অভিযুক্ত 5 জন ছাড়াও বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ানো উচিত বলেও মন্তব্য করেন সাবেকরা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। পোল্যান্ডকে হারিয়ে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের সেমিফাইনালে বাংলাদেশ। পলিশদের বিপক্ষে ৭৯-২৮ পয়েন্টের বিশাল ব্যবধানে জয় পেয়েছে গেল 3 বারের চ্যাম্পিয়নরা। একাই 25 পয়েন্ট নিয়ে ম্যাচ সেরার খেতাব জিতেছেন দলটার অধিনায়ক আরদুজ্জামান মুন্সি। ম্যাচ সেরার পুরস্কার জিতে ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে আরও ভালো করার আশা ব্যক্ত করেন তিনি। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে বাংলাদেশের জয় জয়কার। আগের 3 আসরের মতো এবারও অপ্রতিরোধ্য লাল সবুজের প্রতিনিধিরা। এখন পর্যন্ত পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষকে কোনো পাত্তাই দেয়নি স্বাগতিকরা। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে গ্রুপ পর্বে নিজেদের চতুর্থ ম্যাচ পোল্যান্ডের বিপক্ষে নামে বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই পলিশদের চেপে ধরেন আরদুজ্জামান আলামিনরা। ম্যাচের 3য় মিনিটেই প্রথম লোনা তুলে নেয় বাংলাদেশ। 6ষ্ঠ মিনিটে দ্বিতীয় লোনা পেয়ে 19-2 পয়েন্টে এগিয়ে যায় স্বাগতিকরা। প্রথমার্ধে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি এই আসরের ইউরোপের একমাত্র প্রতিনিধি পোল্যান্ড। দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটে চতুর্থ লোনা তুলে নেয় বাংলাদেশ। প্রতিপক্ষের চেয়ে 41-15 পয়েন্ট ব্যবধানে এগিয়ে যায় আব্দুল জলিলের শিষ্যরা। 29 মিনিটে পঞ্চম লোনা পেয়ে বাংলাদেশের পয়েন্ট দাঁড়ায় 51-21। শেষে 51 পয়েন্টের ব্যবধান নিয়ে 79-28 পয়েন্টে জয় তুলে নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে গেল 3 বারের চ্যাম্পিয়নরা। একাই 25 পয়েন্ট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন দলের অধিনায়ক। প্রত্যেকটা প্লেয়ারই জিততে চায় এবং প্রত্যেকটা প্লেয়ারই তার সর্বোচ্চ ভালো খেলাটা উপহার দিতে চায়। আমিও সর্বোচ্চ চেষ্টা করেছি, ভালো খেলেছি, দল ভালো করেছে। আমাদের টিমের কমিউনিকেশনটা এত সুন্দর হচ্ছে যেটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। যদি আমাদের এভাবে সবাই সুস্থ থাকে, খেলার ধারা অব্যাহত থাকে, তাহলে আমরা আশা করছি আমরা চ্যাম্পিয়ন হব ইনশাআল্লাহ। দেশের জাতীয় খেলার উন্নয়নে নানা পরামর্শ দেন জাতীয় দলের অধিনায়ক। দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে ফেডারেশনকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি। হাডুডু বেশিরভাগ প্লেয়ারই গ্রামের প্লেয়ার, তো আসলে আমাদের পৃষ্ঠপোষকতার অনেক অভাব আছে। তারপরে আমাদের যে প্রো কাবাডির মতো ওরকম লিগ যদি হতো তাহলে দেখা যাচ্ছে গ্রামগঞ্জ থেকে প্লেয়ার উঠে আসতো। একই ভেন্যুতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। ফারজানা জাহান প্রিয়া, সময় সংবাদ, ঢাকা। আবারও স্বাগত খেলার সময়।
সরকারের বিভিন্ন দপ্তরে নিয়োজিত প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্মচারীদের অংশগ্রহণে রাজশাহীতে শুরু হয়েছে ওপেন টেনিস টুর্নামেন্ট। বৃহস্পতিবার বিকেলে নগরীর শিমলা এলাকায় আব্দুল সালাম টেনিস কমপ্লেক্স মাঠে 3 দিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করা হয়। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন এবং রাজশাহী মহানগর মেট্রোপলিটন পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার। বাংলাদেশ পুলিশ রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিস আয়োজিত টুর্নামেন্ট সারা দেশ থেকে মোট 51টি দল অংশগ্রহণ করে। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। বিশ্বকাপ সামনে রেখে নিউ ইয়র্কে অনুশীলন বাংলাদেশের। শনিবার ভারতের বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচ টাইগারদের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে ব্যবহার হবে ড্রপ ইন উইকেট। বিশ্বকাপ বাছাই অস্ট্রেলিয়া ও লেবানন ম্যাচের জন্য 26 সদস্যের দল ঘোষণা বাংলাদেশের। জিকোর বাদ পড়ার দিনে ফিরলেন মোরসালিন তারিক কাজী, আশাবাদী হাবিয়ার ক্যাবরেরা। এবং ফিফা প্রীতি ম্যাচে শুক্রবার বাংলাদেশের সামনে শক্তিশালী চাইনিজ তাইপে। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলের বিপক্ষে খেলা চ্যালেঞ্জিং বললেন সাবিনা, কৌশলে পরিবর্তনের আভাস। এই ছিল খেলার সময় এখনকার আয়োজনের পর প্রবাসের সময় থাকবেন ছোয়া খন্দকার। ধন্যবাদ মিথুন। প্রবাসের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।